আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমার শরীর খুব বেশি ভালো না। ডাক্তার অনেকগুলো ওষুধ ধরিয়ে দিয়েছে, আয়রনের অনেক ঘাটতি, আর তাছাড়া ক্যানাডার ভয়ঙ্কর ঠান্ডার কারণে ঘরের মধ্যে অনেকটা বন্দি হয়ে থাকতে হচ্ছে। আর আমার কাজ মূলত এই যে পাশে একটু কম্পিউটারের স্ক্রিন দেখাই যাচ্ছে, ওভাবে আসলে বসার সেট আপ করে নিয়ে বসার আসলে সময়টা আমার ওইভাবে নেই। সত্যি কথা বলতে অনেকেই আমার ভিডিও দেখেছেন, আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমার তাহসানের নতুন বিয়ে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, আসলে ভিডিওটা ছিল এক্সপেরিমেন্টাল, কারণ আমি অনেকদিন হলোই এই অনলাইন জগতে আছি, অনেকগুলো কাজ করছি। তো ভাবলাম যে দেখি তো, মানে অনেকেই যে বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে, তো দেখি তো এটা নিয়ে কথা বললে কেমন ভিউ হয়, বা মানুষ আসলে অর্গানিক্যালি কেমন ভিউ আসে। এটা আসলে একটু এক্সপেরিমেন্ট করার জন্য এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি। আসলে এরকম না যে বাংলাদেশের কোন সেলিব্রিটি কি করলো না করলো এটা নিয়ে আমার এত মাথা ব্যথাও নাই। অনেকেই সেখানে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আবার অনেকেই বলেছেন আমি অনেক হিংসায় জিলাসির কারণে এরকম কথা বলেছি। আসলে দেখেন, বাংলাদেশের কোন সেলিব্রিটি কাকে বিয়ে করলো এটা নিয়ে আমার হিংসার কিছুই নাই, আর আমি এগুলো নিয়ে ভাবার মতো আমার এত সময় নেই। আমার ভিডিও দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে আমার মনে হয় খেয়ে দেয়ে কোনো কাজ নাই এসব নিয়ে কথা বলা ছাড়া। বাস্তবতা হলো আমি ভীষণ ব্যস্ত একটা মানুষ, আমার ভয়ঙ্কর কাজ করতে হয় সারাদিন, আমি একদম সময় পাই না। এই কাজ করতে করতে আমার শির দ্বারায় পিঠে ঘাড়ে ব্যথা হয়ে যায়। আর আপনারা জানেন যে আমি কানাডার মতো দেশে থাকি, যেখানে লাইফ অনেক কস্টলি। প্রতি মাসের বাড়ি ভাড়া খাওয়া দাওয়াই 3 লাখ টাকার মতো হয়ে যায়। সো আমার আসলে এত প্রয়োজনীয় সময় নেই যে আমি বসে বসে এগুলো নিয়ে রিসার্চ করতে থাকবো বা এগুলোর পেছনে অনেক সময় দিব। আসলে আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যেহেতু আমার আলাদা একটা ধারার কাজ আছে, কাজ করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। আর কানাডায় তো আপনজন বলতেও কেউ নাই, আমার হাজবেন্ড সেও এখন অফিসে। সো আমি ঘরে বসে কাজ করি, তো অনেক বেশি মাথাটা মনে হয় যে একদম মানে ভারী হয়ে যায়। তখন মাথাটাকে একটু হালকা করতে, একটু ডিস্ট্র্যাক্ট হতে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে আপনাদের এই বর্তমান ট্রেন্ডিং ব্যাপারগুলো দেখি। তো সেখান থেকেই আসলে মনে হলো যে যখন দেখলাম যে তাহসান এরকম বিয়ে করেছেন এবং এটা নিয়ে মানুষ অনেক বেশি কথা বলছে, এবং আমার কাছে মনে হলো যে মানে যতটুকুই বুঝলাম, অল্প একটু রিসার্চ করলে আসলে এগুলো বোঝা যায়, এগুলো এমন কঠিন কোনো বিষয় না। তাতে মনে হলো যে ইট ওয়াজ নট আ গুড ডিসিশন। সো তাই মনে হলো কিছু একটা কথা বলি বা দেখি মানুষ কি বলে। ব্যাপারটা টোটালি এরকম, মানে এমন না যে আমি এগুলো নিয়ে খুব বেশি বদার বা এগুলো নিয়ে আমি খুব বেশি ঘাটাঘাটি করি, বা আমার হাতে অনেক সময় আছে এগুলো নিয়ে রিসার্চ করার বা এগুলো নিয়ে দেখার, এটা সেটা দেখার। যেটা মানে এখন সোশ্যাল মিডিয়াতে, মানে বিশেষ করে ফেসবুকে আমাদের ঢুকতেই হয়। সত্যি কথা বলতে আমি ফেসবুকটা একদমই পছন্দ করি না, এই প্ল্যাটফর্মটার প্রতি আমার অনেক বিরক্তি আছে। কিন্তু যেহেতু আত্মীয় স্বজন ভাই বোন সব দেশে আছে, তাদের একটু খোঁজ খবর নিতে ইচ্ছে করে, তারা কে কি করছে দেখতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে, যার কারণে মন না চাইলেও ফেসবুকে ঢুকতে হয়। মাঝে মাঝে একটু ঢু দিয়ে আসি, একটু দেখি কেউ কোনো ছবি দিল কিনা, দেখলে ভাল লাগে। কেউ কোথাও ঘুরতে গেল বা কে কি ধরনের চিন্তা ভাবনা করছে, তাদের স্টেটাসগুলো দেখলে একটু মানে একাকিত্বটা দূর হয়। গত কয়েক বছর হলো যেটা হয় যে ফেসবুকে ঢুকলেই এত ব্র্যান্ড প্রমোশন চোখে পড়ে, কে কোন ব্র্যান্ড নিয়ে আসছে, কে কাকে প্রমোট করছে, সব যেন ধুলায় অন্ধকার এরকম অবস্থা। কয়েকজন নারী ব্র্যান্ড প্রমোটার এসেছেন, তারাও খুব জনপ্রিয়। এবং আমি জানি না যে মানে এটা কি ধরনের একটা ট্রেন্ড আসছে বাংলাদেশে, এই ট্রেন্ডের কি অতীত বর্তমান ভবিষ্যৎ আমার কাছে খুবই অবাক লাগে। এই যে কতগুলো নায়িকা, যেমন ধরেন অপু বিশ্বাস, বুবলি, বারিশা হক, এই কতগুলো মেয়েরা একদম এইটার শাড়ি পরে, ওইটার থ্রি পিস পরে, এই গয়না পরে, এই আবার দেখি বোরখা পরে। বিশেষ করে যে বারিশা, ওনাকে আমার খুব চিপ মনে হয়। এই দেখি বোরখা পরে ইয়ে করছে, আবার এই শাড়ি পরে, এই ওয়েস্টার্ন পোশাক পরে। ঠিক আছে, প্রমোট করতে হবে, অ্যাটলিস্ট দিন শেষে তো মানুষের নিজের ব্যক্তিত্ব বললেও একটা জিনিস থাকে। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব স্টাইল থাকবে, সেই স্টাইলের মধ্যে যদি কোনো ব্র্যান্ড এসে তাকে রিচ করে, সে সেটা প্রমোট করবে, মেক সেন্স করে। কিন্তু
আমি সারা জীবন ওয়েস্টার্ন পরে অভ্যস্ত, আমার কাছে একজন বোরখা নিয়ে আসলে আমি সেটাকেও প্রমোট করলাম, আমি দেশীয় পড়ছি, মানে আমার নিজস্ব কোনো ভাবধারা বলতে মনে হয় তাদের কিছু নাই। সবচেয়ে বেশি আফসোস লাগে যখন হিজাব বোরখার মানে যেসব ব্র্যান্ড আছে তারাও তাদের কাছে যায় যে আমাকে প্রমোশন করে দেন। এই যে বুবলি, অপু, তারা ছিল সিনেমার নায়িকা, সিনেমা করলে করবে, যদি সিনেমা না করে রেস্টে থাকবে। যেমন অপু মনে হয় এখন আর সিনেমা করে টরে না, এখন মনে হয় এগুলো খালি শাড়ি গয়না পরে পরে ছবি দেয়। আবার অপু ঠিক যা যা করে পরে দেখা যায় বুবলিও ঠিক তাই তাই করে। তো সাধারণ মানুষ থেকে কতটা ডিটাচ এই মানুষগুলো, আমি সেটা বলার জন্যই এই এক্সাম্পলগুলো দিলাম। আমাদের দেশের সাধারণ মধ্যবিত্ত বা সাধারণ মানুষ, মানে অধিকাংশ মানুষ, এই মিডিয়ার কয়েকজন বাদ দিলে, ইনফ্লুয়েন্সার কয়েকটা বাদ দিলে, বাকি যে 90% বা 95% বা 98% বা 99ও বলতে পারেন, তো ধরলাম বাকি 95% মানুষ, তাদের চলাফেরা, তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের জীবনধারা সম্পূর্ণ এক ধরনের। আর ঠিক এই 1% 2% মিডিয়ার লোকজন, তাদের সব কিছু ঠিক ভিন্ন, মানে একদম 100% অপোজিট, মানে কারোর সাথে কারো কোনো মিল নেই। তো দেখা যায় কি যে তারা যখন এত বেশি মানে ডিটাচ মানুষের থেকে, সাধারণ মানুষেরা যে পোশাক পরে বা যে খাওয়া দাওয়া করে বা যে লাইফস্টাইল লিড করে, সেখান থেকে এদের লাইফস্টাইল সব কিছু আলাদা। এখন এদেরকে দেখার পরে সাধারণ মানুষেরা মানে কনফিউজড যে তারা কি এদের মতো হবে, অনেকে এদের মতো হওয়ার চেষ্টা করে, আবার এরা একটা সময় পরে আবার ওই সাধারণ মানুষ হওয়ার চেষ্টা করে। দুইটা চেষ্টাই দুই দিক থেকেই খুবই মানে কন্ট্রাডিক্টরি। যেমন আমরা কানাডায় আছি, আমরা বলি ওয়েস্টার্ন এটা খারাপ সেটা খারাপ, সারা জীবন ছোটবেলা থেকে বড় হয়েছে ওয়েস্টার্ন খারাপ এটা জেনে জেনে। কিন্তু ওয়েস্টের ব্যাপারটা কি, ওরা রিয়েল লাইফেও যা পড়ে, যা খায়, যা করে, ওদের মিডিয়াতেও ঠিক সেইটারই রিফ্লেকশন ঘটে। ওয়েস্টের এটা হচ্ছে একটা খুব ভালো দিক যে ওরা যা রিয়েল লাইফেও যা, ওদের মিডিয়াতেও তা। এজন্য দেখেন ওদের এত কন্ট্রোভার্সি নাই। আর আমাদের দেশের মিডিয়াতে যেটা হয়েছে যে আমাদের দেশের রিয়েল লাইফের রিয়েল মানুষের পোশাক আশাক, খাওয়া দাওয়া, চালচলন এবং মিডিয়াতে যা দেখানো হয় তার মধ্যে বিস্তর ফারাক, বা সিনেমাতে যেগুলো দেখানো হয় তার সাথে কোনো মিল নাই বেশিরভাগ ক্ষেত্রেই, যার কারণে মানুষ কানেক্ট করতে পারে না প্রপারলি। এই যে বাংলাদেশের সিনেমা নাটক হারিয়ে গেল বা হারিয়ে যাচ্ছে জাস্ট এই কারণে। ইভেন বাংলাদেশে যেটা হয়, অন্যান্য দেশের মানুষ যেটা ঘটে তারপরে সেটা মিডিয়াতে যায়, বাংলাদেশে হয় ঠিক তার বিপরীত। বাংলাদেশে মিডিয়াতে নাটকের মধ্যে মানুষ গালাগালি করছে, স্ল্যাং ইউজ করছে, সেটা দেখে সমাজের মানুষ গালাগালি স্ল্যাং শুরু করে দেয়। মানে এমন না যে সমাজের খারাপ জিনিসটা মিডিয়াতে যাচ্ছে, দেখা যায় মিডিয়াতে খারাপ জিনিস বানিয়ে তারপরে সেটা সমাজে ছড়ানো হচ্ছে। আমাদের দেশের মিডিয়া হচ্ছে এত খারাপ একটা মিডিয়া। একটা সময় ছিল খুব সুন্দর সুন্দর নাটক হতো, অপি করিমদের, বিপাশা হায়াতদের, সেই সময়টা শেষ হয়ে গেছে, ওই সময়টা আর ফিরে আসা সম্ভব না। আর বাংলাদেশের মিডিয়া যারা আছে তারা চায়ও না ফিরিয়ে আনতে, তারা সভ্য ভদ্র জিনিস তাদের ভালোই লাগে না। এবং আমার মনে হয় এগুলো নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, কিন্তু দিন শেষে এই মানুষগুলোর কোনো চেঞ্জ হবে না, এই মানুষগুলোর কাজকর্ম, কথাবার্তা, পোশাক আশাক চেঞ্জ হবে না, দিন দিন খারাপ থেকে জঘন্যতম খারাপ হতে যাচ্ছে। তো আমাদের দেশের এক অভিনেত্রী, নাম হচ্ছে রুনা খান, আগে শাড়ি টাড়ি পরে অভিনয় করতো, এখন সে অনেক মডার্ন হয়ে গেছে এবং সে আবার নিজেকে বলছে হ্যাঁ বিদেশের এরা করলে কিছু না, বিদেশের ওরা করলে কিছু না। আপনাকে বুঝতে হবে বিদেশ আর বাংলাদেশ এক না, কানাডা, আমেরিকা বা ইউরোপের দেশ আর বাংলাদেশের সংস্কৃতি এক না, মানুষের জীবনধারা এক না, মানুষের চিন্তা ভাবনা এক না, ধর্ম কর্ম সব মানে কোনো কিছুই এক না, সম্পূর্ণ আলাদা। এই দেশের মানুষ এগুলো করছে, এটা আমি এখানে থাকি, আমি এসব দেশ মানুষ সম্পর্কে জানি, এটা ওদের কালচারের অংশ, কিন্তু আমাদের কালচারের অংশ তো এটা না। এই দেশের মানুষ যখন দেখে ওদের নায়িকারা এরকম ওপেন ড্রেস পরে, এই দেশের মানুষের মধ্যে কোনো অনুভূতিই নাই, জানেন আপনারা,
তারা কখনো তাকে দেখে কোনো কুচিন্তা কুমতলব কিছুই করে না। কিন্তু আমাদের দেশের মানুষ যেহেতু অন্য সংস্কৃতি অন্য আবহে আমাদের সমাজটা পরিচালিত হচ্ছে, আজকে হাজার হাজার বছর ধরে আমাদের দেশের মানুষ এ ধরনের জিনিস দেখলে বিভিন্ন ধরনের মন্তব্য, কমেন্টস এবং চিন্তা ভাবনা করতে থাকে। সেই চিন্তার ফল হিসেবে সমাজে ধর্ষণ বাড়ে, সমাজে অপরাধ কর্ম বাড়ে। তো আপনাকে কিন্তু বুঝতে হবে মানুষের পালস। আপনারা মিডিয়াতে কাজ করেন, মিডিয়া হবে মানুষের সমাজের রিয়েল একটা রিফ্লেকশন। সারা জীবন দেখি যে আমরা যখন ঘর থেকে বের হই, আমাদের মানে দেশের মানুষেরা কি পোশাক পরে ঘর থেকে বের হয়। মেয়েরা তারা হয় বোরখা পরে, না হয় সালোয়ার কামিজ পরে, না হয় শাড়ি পরে। তারা কিভাবে পোশাকটা পরে, কি তাদের পোশাকের ধরন, কিভাবে তারা হাঁটে, কিভাবে তারা কথা বলে, সেটা রিফ্লেকশন আসবে আমাদের মিডিয়াতে। সেটা কখনো আসেনি। যুগে যুগেই সব সময় আপনারা মিডিয়াতে কি করেছেন, যে আনরিয়েল, যা সত্য না, সেগুলো আপনারা তুলে ধরেন। সেদিন দেখলাম এক নাটকের অল্প একটু অংশ, আমি এগুলো জাস্ট দেখিও না, আমি জাস্ট খালি গো থ্রু করে যাই। সেখানে কোন এক নাটকে দেখাচ্ছে যে দুইটা মেয়ে তারা বাসা খুঁজছে, একদম কমপ্লিট ওয়েস্টার্ন পোশাক পরে বাড়ি বাড়ি যেয়ে তারা ফ্ল্যাট খুঁজছে। একটা নাটকের মধ্যে এরকম দেখাচ্ছে, মেয়েদের সমিতি বা কিছু একটা। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের সমাজে কোনো মেয়ে এরকম ওয়েস্টার্ন পোশাক পরে এইভাবে সেজে গুজে এরকম করে যদি বাসা খুঁজতে আসে, ব্যাচেলার বাসায় কেউ ভাড়া দিবে নাকি? এটা আমাদের সমাজের কোনো প্র্যাকটিস? আপনারা বলতে পারেন যে হ্যাঁ এগুলো তো বিদেশের নাটক সিনেমাতে তো এরকম পোশাক পরে এরকম হবে। আরে বাবা, এটা তো তাদের সামাজিক প্র্যাকটিস, তাদের কালচার, এই জন্য তাদের মিডিয়াতেও এটা আসে। যেটা আমাদের দেশে সামাজিক প্র্যাকটিস, আপনারা সেটা করেন না, সেই পোশাক পরেন না। আর যদি সেগুলো পরতে আপনাদের এতই মানে আপত্তি থাকে, তাহলে মিডিয়াতে কাজ করেন না, এইসব দেশে চলে যান, যে তাদের মতো করে ওইসব লাইফস্টাইল লিড করেন। কিন্তু বাংলাদেশের মানুষের মানে পালস না বুঝে, বাংলাদেশের মানুষকে জোর করে যে যেগুলো আপনারা গেলাইতে চান, এগুলো পড়াতে চান। এই যে বাংলাদেশে বলে না যে এখন বোরখা বেড়ে গেছে আরও বেশি, আগের চাইতে মানুষ আরও বেশি হুজুর হয়ে যাচ্ছে, বেশি সন্তানকে নর্মাল স্কুলে না দিয়ে এখন বেশি বেশি মাদ্রাসায় দিচ্ছে। কেন জানেন? কারণ আপনাদের এগুলো মিডিয়াতে দেখে মানুষ আতঙ্কিত, কারণ আমাদের সমাজের এগুলো প্র্যাকটিস না। সো আপনাদের এগুলো পোশাক দেখে মানুষ আতঙ্কিত, এই জন্য মানুষের বেশি করে সাধারণ মানুষ বোরখা পরা শুরু করেছে, যে বাবা এ তো ভয়ঙ্কর অবস্থা। আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন। মিডিয়া হবে সমাজের রিফ্লেকশন। মিডিয়া এরকম হওয়া উচিত না যা সমাজে, যার কোনো প্র্যাকটিসই নাই, যে জিনিসগুলো সমাজে বহুল প্রচলিত না, সেই জিনিসগুলোকে জোর করে মানুষকে দিয়ে সেগুলো মানে দেখানোর, মানুষকে গিলানোর চেষ্টা করলে সেটা মানুষ খাবে না, গিলবে না। আমি মানে প্রচণ্ড রকম ঘৃণা করি বাংলাদেশের মিডিয়া এবং মিডিয়া কালচার এবং মিডিয়ার মানুষজনকে। এবং আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে বলবো, অবশ্যই বাংলাদেশের মিডিয়াকে আপনাদের বয়কট করা উচিত। বাংলাদেশের সিনেমা হল যেরকম বন্ধ হয়ে গেছে, এই নাটকগুলোও দেখা আপনারা বন্ধ করে দেন। বাংলাদেশের মানে কন্টেন্ট কনজিউম করা বন্ধ করে দেওয়া উচিত, যদি তাতে করে এদের কিছুটা বিবেক হয় এবং একটু ভালো কোনো জিনিস তৈরি করে। যেমন যে নতুন একটা নাটক কয়দিন হলো খুব জনপ্রিয় হয়েছে, দেনা পাওনা। তো কি হয়েছে, এই নাটকটা ভালো না? এই নাটকের মধ্যে যে এ ধরনের মানে আধুনিকতার নাই, এই যে একটা পারিবারিক গল্প মানুষ দেখছে না, মানুষ পছন্দ করে না। আমরা এরকম ভদ্র জিনিস দেখতে চাই, আমরা একটু পরিষ্কার ঝকঝকে জিনিস দেখতে চাই। আমরা একটু মানে আমাদের বাংলাদেশে যারা থাকে, বিশেষ করে আমি তো তাদের মানে আমি নিজেও তো বাংলাদেশে ছিলাম, এখন তো কানাডাতে আসছি, কিন্তু আমি তো জীবনের বেশিরভাগ সময় বাংলাদেশে ছিলাম। চারপাশে অশান্তি, মানে রাস্তাঘাটে চলে শান্তি নাই, হসপিটালে গেলে ভালো চিকিৎসা নাই, ডাক্তার নাই ভালো, লেখাপড়া ভালো না, রাস্তাঘাটে জ্যাম, খাবার দাবারে ভেজাল, এত কিছুর পরে যখন মানুষ একটু টিভিটা খুলে বসে বা একটু সোশ্যাল মিডিয়ায় একটু বা এরকম ইউটিউবে একটু যায়, একটু কন্টেন্ট নেওয়ার জন্য, একটু মনটাকে ফ্রেশ করার জন্য, তখন যখন এ ধরনের মানে হতচ্ছাড়া জিনিসগুলো আমাদের দেখতে হয়, এ ধরনের উল্টা পাল্টা বিজাতীয় জিনিসগুলো আমাদের যখন দেখতে হয়, তখন কি হয় জানেন? তখন যেটা হয় কি, যে আমি একটু এন্টারটেইনমেন্টের জন্য ঢুকে মনে হয় যে পাপ করে ফেলছি, যে বাবারে দরকার নাই, আমার এন্টারটেইনমেন্টের দরকার নেই। ইদানিং বাংলাদেশে আরেকটা জিনিস জনপ্রিয় হয়েছে, যে খুব ডার্ক মুডের নাটক সিনেমা। বাবারে, বাংলাদেশে এমনিতেই মানুষ খুব ডার্কের মধ্যে, অশান্তির মধ্যে থাকে। এখানে লোডশেডিংয়ের সমস্যা, এলো একটু আলো ঝলমলে প্রোডাকশন মানুষ দেখতে চায়। একটা নাটক সিনেমা
তারা টাকা দিয়ে বিঞ্জে ঢুকে বা বিভিন্ন আপনাদের প্ল্যাটফর্মে ঢুকে তারপরে যখন প্লে করার পর এরকম অন্ধকার, মানে এগুলো দেখতে ভাল লাগে না। তো চারপাশে এমনিতেই আমাদের অন্ধকার অশান্তি বহুত আছে, আমরা একটু শান্তিপ্রিয়, একটু ভদ্র সভ্য জিনিস আমরা একটু মিডিয়াতে দেখতে চাই। আর যদি সেটা প্রোডাকশন কেউ করে সেটা আমরা দেখব, আর যদি সেরকম না প্রোডাকশন হয় তাহলে আমরা দেখব না। আবার এই যে ব্র্যান্ড প্রমোটাররা যে এই যে গয়না শাড়ি, এত গয়না শাড়ি কে কিনবে? মানুষের কাছে টাকা আছে? হ্যাঁ, টাকাওয়ালা দুর্নীতিবাজ মানুষকে, গুলশান ভাবিদের বাদ দিলে সাধারণ মানুষের কাছে টাকা পয়সা নাই তো। তারা অনেক টাকা দিয়ে অল্প এমবি কিনে তারা একটু ঢুকে ফেসবুকে ঢুকে আপনাদের এগুলো অবাস্তব জিনিসগুলো দেখে, মেয়েরা এরকম যদি তার হাজব্যান্ডের কাছে চায় সেটা তার হাজব্যান্ডের জন্য একটা প্রেশার হয়ে যায়, কারণ তার হাজব্যান্ডের যে উপার্জন সেই উপার্জনে এটা অ্যাফোর্ড করার সামর্থ্য তার নাই। ওদিকে বাচ্চারা বাবা মার উপরে প্রেশার ক্রিয়েট হয়। বাবা মার এগুলো দেখলে মানে লজ্জা ফিল হয় যে আহারে এত কম টাকা কামাই করি যে সন্তানদেরকে একটু এগুলো কিনে দিতে পারি না। আমার কথা হচ্ছে বি রিয়েলিস্টিক, একটু মানে রিয়েলিস্টিক কিছু আমরা চাই যেটা মানুষ কানেক্ট করতে পারে। এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। এটা আপনারা কেন ভুলে যান আমি জানি না। তাদের কথা একটু ভেবে কিছু করেন, তাদের জন্য চিন্তা করে একটু আপনাদের কন্টেন্ট বানান, আপনাদের প্রচারণা করেন। মানুষকে ছোট ফিল করানোতে তো কোনো আনন্দ নাই। মানুষকে একটু বড় ফিল করান, একটু সুন্দর সুন্দর মানে আমাদের দেশে যেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার কত সুন্দর সুন্দর দিক আছে, সেই দিকগুলো নিয়ে কাজ করেন, সেগুলো তুলে ধরেন। এই যে মহিলা সমিতি আপনারা নাটক বানান, আপনারা সত্যি গ্রামে যেয়ে দেখেন যে সমিতি কি জিনিস, কিভাবে গ্রামের মেয়েরা সমিতিতে নারী পুরুষেরা যোগ দেয়, তাদের কি ধরনের বাস্তবতা, কি ধরনের মানে মানে ঝামেলাগুলো তাদের ডিল করতে হয়, কেন তারা একটা মানুষ সমিতি গঠন করে বা সমিতিতে যায়, যাওয়ার পরে তারা কি বিপদে পড়ে, বা কেউ যদি সেখান থেকে ভালো কিছু করে কেমন ভালো করে, সেই ভালোটা কেমন সাস্টেইনেবল, এগুলো নিয়ে কাজ করা উচিত আমাদের। আমাদের মূল্যবোধটা, আমাদের সমাজের যে ভ্যালুসটা, সেটা যেন আমাদের মিডিয়াতে ফুটে ওঠে। আমার ধারণা তাতে করে বাংলাদেশের যে নাটক সিনেমা বা যাই তৈরি হবে সেটা সারা বিশ্বের মানচিত্রে মানুষের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। আমাদের দেশের মানুষ কত কম টাকাতেও কিভাবে জীবন ধারণ করে, কিভাবে কত অল্প আয়ের মানুষেরাও তাদের জীবনকে সেলিব্রেট করে। এই যে আমাদের দেশের গ্রাম, হাজার হাজার গ্রামে কোনো রকমের সিকিউরিটি সিস্টেম ছাড়াও মানুষ কিভাবে সিকিউর থাকে, কি তাদের জীবন, কি তাদের মানে প্রতিকূলতা, এগুলোকে আপনারা রিফ্লেক্ট করেন আপনাদের নাটক সিনেমায়, আপনাদের কাজে। দেখবেন সেগুলো সারা পৃথিবীতে সমাদৃত হবে, শুধুমাত্র বাংলাদেশের মানুষের কাছেই না। কিন্তু আপনারা সেগুলো না করে আপনারা এমন অবাস্তব জিনিসগুলো করেন যার সাথে সাধারণ মানুষের কোনো কানেকশনই নেই। সমাজের খুব গুটি কতক মানুষকে আপনারা ফোকাস করেন, তো এটা খুবই দুঃখজনক। তো এটা নিয়ে একটু কথা বলার ছিল তাই বললাম। আর আমাদের এখানে আজকে বরফ ঝড় হচ্ছে, বাইরে ভয়ঙ্কর অবস্থা। দেশে বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ফেলে এরকম বিদেশে এসে থাকাটা আসলে খুবই কষ্টদায়ক। আমাদের এই রকম যারা আমরা এসে থাকি আমাদের মধ্যে অনেক মানে কনফ্লিক্ট কাজ করে, আমরা পিছুটানগুলোকে ভুলতে পারি না, যার কারণে আমরা এই জীবনটা উপভোগ করতে পারি না। আমাদের জীবনটা অনেক বেশি কমপ্লেক্সিটির মধ্যে দিয়ে যায় এবং দেশের বাইরের জীবনটা আসলেই অনেক কঠিন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।